সাবেক সচিব নাসির উদ্দিনকে সিইসি করে নির্বাচন কমিশন গঠন, আরও 4 কমিশনার নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন। জুলাই অভ্যুত্থানের মাধ্যমে পাওয়া নতুন বাংলাদেশ পুনর্গঠনে সরকার অঙ্গীকারবদ্ধ, সশস্ত্র বাহিনী দিবসের সংবর্ধনা অনুষ্ঠানে ডক্টর ইউনূস। ব্যাটারি চালিত রিকশা বন্ধের প্রতিবাদে দিনভর অচল মহাখালী সড়ক ও রেল যোগাযোগ বন্ধ, আইনশৃঙ্খলা বাহিনীর বাধায় উত্তেজনা। এবং মূল্য নির্ধারণ কাঠামো সংস্কার হলে জ্বালানি মূল্য কমানো সম্ভব বলছে সিপিডি, বিশেষ অডিটের মাধ্যমে ব্যয় সাশ্রয়ের পরিকল্পনা বিইআরসির। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত মোহনা সংবাদে। শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদের সঙ্গে আছে রাশিদা সুলতানা রিঙ্কু। বিস্তারিত। প্রধান নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন অবসরপ্রাপ্ত সচিব এএমএম নাসির উদ্দিন। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তাকে নিয়োগ দিয়েছেন। একই সঙ্গে নির্বাচন কমিশনের আরও 4 কমিশনারকেও নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি। এর মধ্যে দিয়ে নতুন নির্বাচন কমিশন গঠন করা হলো। মন্ত্রিপরিষদ বিভাগ থেকে আজ এই সংক্রান্ত 2টি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। আরও জানাচ্ছেন মিসবাহ রহমান। ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মুখে 5 আগস্ট ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের পতনের 3 দিনের মাথায় 8 আগস্ট দেশ পরিচালনার দায়িত্ব নেন ডক্টর মোহাম্মদ ইউনূস। গঠন করা হয় অন্তর্বর্তী সরকার। এরপর থেকেই জনগণের সরকার প্রতিষ্ঠায় একটি স্বাধীন, গ্রহণযোগ্য, নিরপেক্ষ নির্বাচন কমিশনের দাবি সবার। নির্বাচন আয়োজনের লক্ষ্যে আমরা প্রয়োজনীয় পদক্ষেপ নিতে শুরু করেছি। কয়েকদিনের মধ্যে নির্বাচন কমিশন গঠন হয়ে যাবে। তারপর থেকে নির্বাচন আয়োজন করার সমস্ত দায়িত্ব তাদের উপর বর্তাবে। নির্বাচন কমিশন ভোটার তালিকা হালনাগাদ সহ আরও কিছু কাজ শুরু করে দিতে পারবে, যা একটা অবাধ নির্বাচনের সাথে সরাসরি সম্পৃক্ত। এরই ধারাবাহিকতায় অবসরপ্রাপ্ত সচিব এএমএম নাসির উদ্দিনকে প্রধান নির্বাচন কমিশনার করে 5 সদস্যের ইসি গঠন করল সরকার। এছাড়াও নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব মোহাম্মদ আনোয়ারুল ইসলাম, অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ আব্দুর রহমানুল মাসুদ, অবসরপ্রাপ্ত যুগ্ম সচিব তাহমিদ আহমেদ এবং অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। এর আগে ইসি পুনর্গঠনে 29 অক্টোবর আপিল বিভাগের বিচারপতি জুবাইর রহমান চৌধুরীর নেতৃত্বে 6 সদস্যের সার্চ কমিটি গঠন করা হয়। ওই কমিটি যাচাই বাছাই করে 10 জনের একটি তালিকা বুধবার রাষ্ট্রপতির দপ্তরে পাঠান। রাষ্ট্রপতি তাদের মধ্য থেকে একজনকে সিএসি এবং 4 জনকে ইসি নিয়োগ দিয়েছেন। মিসবাহ রহমান, মোহনা সংবাদ। বৈষম্যহীন দেশ নিয়ে মুক্তিযোদ্ধারা যেই স্বপ্ন দেখেছেন তা পূরণের অঙ্গীকার করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বলেন, বিপ্লবোত্তর নতুন বাংলাদেশের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সেনা নিবাসে আয়োজিত অনুষ্ঠানে তিনি বলেন, সব মানুষকে একটি বৃহত্তর পারিবারিক বন্ধনে আবদ্ধ করা উচিত। এর আগে স্বাধীনতা যুদ্ধে সশস্ত্র বাহিনীর শহীদ সদস্যদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা। নাসির উদ্দিনের রিপোর্ট। সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে ঢাকা সেনানিবাসের শিখা অনির্বাণে মুক্তিযুদ্ধে শহীদ সদস্যদের প্রতি শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এরপর শ্রদ্ধা জানান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন প্রধান উপদেষ্টা। এ সময় 3 বাহিনীর একটি চৌকস দল স্যালুট দেয়। বিউগলে বেজে ওঠে করুণ সুর। খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারীদের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, বৈষম্যহীন কল্যাণময় রাষ্ট্রের যে স্বপ্ন নিয়ে মুক্তিযোদ্ধারা দেশ স্বাধীন করেছিল তা অবশ্যই পূরণ হবে। বৈষম্যহীন, শোষণহীন, কল্যাণময় এবং মুক্ত বাতাসের রাষ্ট্রের যে স্বপ্ন নিয়ে মুক্তিযোদ্ধারা দেশ স্বাধীন করেছিলেন, আমি তাদের সেই স্বপ্ন পূরণে অঙ্গীকারবদ্ধ। আমরা এখন থেকেই বাংলাদেশকে এমনভাবে গড়তে চাই যেন এই দেশে জনগণই সত্যিকার অর্থে সকল ক্ষমতার উৎস হয়। বাংলাদেশ বিশ্ব দরবারে একটা মানবিক ও কল্যাণকর রাষ্ট্র হিসেবে সমাদৃত হয়। নতুন বাংলাদেশে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, কাউকে তার মত বা ধর্মের জন্য আলাদা করা যাবে না। দেশের সবাই সমান। পরিবারে মতভেদ থাকবে, বাকবিতণ্ডা হবে, আমরা কেউ কারো শত্রু হব না। কাউকে তার মতের জন্য শত্রু মনে করব না, কাউকে ধর্মের কারণে শত্রু মনে করব না।
আমরা সবাই সমান, কেউ কারো উপরে না, কেউ কারো নিচে না, এই ধারণা আমরা জাতীয় জীবনে প্রতিষ্ঠিত করতে চাই। ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে রাষ্ট্র গঠনের যে সুযোগ এসেছে তা যথাযথভাবে কাজে লাগানোর কথাও বলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। সেটাকে কাজে লাগিয়ে আমাদের সুন্দর ও সমৃদ্ধশালী ভবিষ্যৎ গড়তে হবে। নাসির উদ্দিন, মোহনা সংবাদ, ঢাকা। বাংলাদেশ শান্তিপ্রিয় দেশ। প্রতিবেশীদের সাথে বন্ধুত্বপূর্ণ, শ্রদ্ধাশীল ও সহাবস্থান প্রতিষ্ঠায় সরকার অঙ্গীকারবদ্ধ বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি আরও বলেন, জুলাই আগস্ট ছাত্র জনতার বিপ্লবের মধ্য দিয়ে নতুন বাংলাদেশের সূচনা হয়েছে। দেশ পুনর্গঠনের সুযোগটি কাজে লাগাতে হবে। সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে ঢাকা সেনানিবাসে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন ডক্টর ইউনূস। বিস্তারিত জানাচ্ছেন মাহবুব হাসান রিপন। সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সেনাকুঞ্জের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। অনুষ্ঠানে অংশ নিয়ে বীর মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, প্রতিবেশীদের সাথে বন্ধুত্বপূর্ণ, শ্রদ্ধাশীল ও সহাবস্থান প্রতিষ্ঠায় সরকার অঙ্গীকারবদ্ধ। আজকের এই বিশেষ দিনে আমি সশ্রদ্ধ চিত্তে স্মরণ করছি মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের, যাদের রক্তের বিনিময়ে অর্জিত হয়েছে আমাদের এই স্বাধীনতা। বাংলাদেশ শান্তিপ্রিয় এক দেশ। প্রতিবেশী সহ সকল রাষ্ট্রের সাথে বন্ধুত্বপূর্ণ ও শ্রদ্ধাশীল সহযোগিতার মাধ্যমে সহাবস্থানই আমাদের মূল লক্ষ্য। জুলাই আগস্ট ছাত্র জনতা বিপ্লবের মধ্য দিয়ে যে নতুন বাংলাদেশের সূচনা হয়েছে, দেশ পুনর্গঠনে সুযোগটি কাজে লাগানোর আহ্বান জানান ডক্টর ইউনূস। আমি গভীর শ্রদ্ধা জানাচ্ছি জুলাই আগস্ট মাসে ছাত্র জনতার অভ্যুত্থানে নিহত ও আহত সকলের প্রতি, যাদের দুঃসাহসিক আত্মত্যাগ ও সাহস দেশ পুনর্গঠনের জন্য একটা নতুন সুযোগ সৃষ্টি করেছে। তাদের এই আত্মত্যাগ জাতি চিরদিন শ্রদ্ধাভরে স্মরণ করবে। এদিকে প্রায় দেড় যুগ পর সেনাকুঞ্জের সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। এ সময় ডক্টর ইউনূস ও খালেদা জিয়া কুশল বিনিময় করেন। মাহবুব হাসান রিপন, মোহনা সংবাদ। খালেদা জিয়া একজন আপোষহীন নেত্রী। তার সারা জীবনের লড়াই আর সংগ্রামের মাধ্যমে গণতন্ত্র ফিরে আসবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিকেলে প্রায় দেড় যুগ পর সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সেনাকুঞ্জে অংশগ্রহণ করেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। পরে গুলশানে দলের চেয়ারপারসন বাসভবনে পৌঁছানোর পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মহাসচিব। আরও জানাচ্ছেন তানজিদ ভুইয়া। প্রায় দেড় যুগ পর সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সেনাকুঞ্জে অংশগ্রহণ করলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। এতে করে প্রায় 6 বছর পর তিনি জনসম্মুখে এলেন। ফলে দেশের জনগণ সহ দলীয় নেতাকর্মীদের মাঝে ইতিবাচক ধারণা ফিরবে বলে মনে করছেন বিএনপি নেতারা। সেনাকুঞ্জে সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে অংশগ্রহণ শেষে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ফিরে আসেন গুলশানের নিজ বাসভবনে। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন দলের মহাসচিব। আজকের এই ঘটনা নিঃসন্দেহে এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের যে আন্দোলন, রক্ষার যে আন্দোলন, গণতন্ত্র রক্ষার যে আন্দোলন, ফিরে পাওয়ার যে আন্দোলন, সেই আন্দোলনে একটা অনেক বড় ইতিবাচক ভূমিকা পালন করবে। ধন্যবাদ জানাতে চাই প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসকে, যে আজকে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আমন্ত্রণ জানিয়ে আজকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে স্বাধীনতা যুদ্ধের সূচনা করেছিলেন, ঘোষণা দিয়েছিলেন, মুক্তিযুদ্ধ শুরু হয়েছিল, সেই ঘোষণাকে তিনি স্বীকৃতি দিয়েছেন এবং সেই সঙ্গে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যে আপোষহীন সংগ্রাম, এই দীর্ঘ বছর ধরে নিরন্তর সংগ্রাম, সেই সংগ্রামকেও তিনি আজকে স্বীকৃতি দিয়েছেন। এর আগে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ভুটানের রাষ্ট্রদূত রিনচেন কোয়েনসিল। গুলশানের চেয়ারপারসনের কার্যালয়ে ঘণ্টাব্যাপী এই বৈঠক শেষে আমির খসরু মাহমুদ জানান, ভুটানের রাষ্ট্রদূতের সাথে দুই দেশের সম্পর্ক নিয়ে আলোচনা হয়েছে। ভুটানের সাথে আমাদের সার্কের যে বিষয়টা সেটা গুরুত্ব পেয়েছে, যে আগামী দিনে ভুটান বাংলাদেশ, কিন্তু এটাই স্বপ্নদ্রষ্টা ছিল একসময় সার্কের। ভুটান থেকে ওনারা প্রস্তাব করেছেন আগামী দিনে হাইড্রো ইলেকট্রিক পাওয়ার বাংলাদেশে রপ্তানি করার। তানজিদ ভুইয়া, মোহনা সংবাদ, ঢাকা।
ডিসেম্বরের মাঝামাঝি সময় বাংলাদেশ ও ভারতের মধ্যে ফরেন অফিস কনসালটেশন বৈঠক হবে, তবে এখনো এই বৈঠকের এজেন্ডা চূড়ান্ত হয়নি বলে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনকূটনীতি বিভাগের মহাপরিচালক তৌফিক হাসান। বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয় সাপ্তাহিক মিডিয়া ব্রিফিংয়ে তিনি এই তথ্য জানিয়েছেন। এফওসিতে শেখ হাসিনাকে ফেরত আনার বিষয়ে আলোচনা হবে কিনা জানতে চাইলে তৌফিক হাসান বলেন, বিষয়টি এখনো কোনো মন্ত্রণালয় বা বিভাগ থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আসেনি। আমরা অফিসিয়ালি কিন্তু কোনো নির্দেশনা পাইনি। আমরাও যা দেখছি যে পত্রিকার মাধ্যমে, যেমন ইন্টারপোলের মাধ্যমে যোগাযোগ করা হয়েছে, বা সেরকম তো আলাদা একটা সেক্টর আছে, বা সরকারিভাবে যেহেতু এটা আসলে পররাষ্ট্র সম্পর্কিত বিষয়, কারণ যেহেতু উনি বিদেশে আছেন, এটা আসলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে যাওয়াটাই শ্রেয়। বাট অফিসিয়ালি কিন্তু আমরা এখনো পাইনি। পাওয়া মাত্রই কিন্তু আমরা যথাযথ পদক্ষেপ নিতে পারি এই ক্ষেত্রে। মূল্য নির্ধারণ কাঠামোর সংস্কার হলে জ্বালানি তেলের দাম 10 থেকে 15 টাকা কমানো সম্ভব বলে জানিয়েছে গবেষণা প্রতিষ্ঠান সিপিডি। সকালে রাজধানীর একটি হোটেলে আয়োজিত সেমিনারে এই তথ্য জানায় সিপিডি। এতে অংশ নিয়ে জ্বালানি সংশ্লিষ্ট 50টি প্রতিষ্ঠানের বিষয়ে বিশেষ অডিটের মাধ্যমে ব্যয় সাশ্রয় পরিকল্পনার কথা জানান বিইআরসি চেয়ারপারসন জালাল আহমেদ। এমআর আসাদের রিপোর্ট। জ্বালানি তেলের বাজার ভিত্তিক স্বয়ংক্রিয় মূল্য কাঠামো নিয়ে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির প্রতিবেদনে পার্শ্ববর্তী দেশ ভারত সহ বিশ্বের নানা দেশের সঙ্গে বাংলাদেশের জ্বালানি খাতের তুলনা উঠে আসে। সময়োপযোগী নীতিমালা আর ব্যয় সাশ্রয় জ্বালানি তেলের মূল্য স্থিতিশীল করতে পারে বলে জানায় প্রতিবেদনটি। আন্তর্জাতিক বাজারে যদি মূল্যটা একই থাকে, বাট আমাদের যদি মুদ্রা বা কারেন্সি যদি ডেপ্রিসিয়েট করে বা অবমূল্যায়ন হয়, তাহলে আমাদের কিন্তু তাও আবার বেশি টাকা পে করতে হচ্ছে। 10 টাকা থেকে 15 টাকা পর্যন্ত পার লিটারে দাম কমানোর সুযোগ রয়েছে। বিইআরসি যে মেথোডোলজি দিয়েছে সেটাতে করে বিপিসির চেয়ে দাম কম আসলেও এটাকে আরো কমানোর একটা সুযোগ রয়েছে। জ্বালানি নিরাপত্তাকে অগ্রাধিকার দেওয়ার পরামর্শ দিয়ে আলোচকরা বলেন, মজুত সক্ষমতা বৃদ্ধি করলে আন্তর্জাতিক বাজারের সঙ্গে দামের সমন্বয় সম্ভব। But we don't have that much storage capacity. Right now we are trying. আমরা চেষ্টা করছি বেশ কিছুর মাধ্যমে স্টোরেজ ক্যাপাসিটি বাড়াতে। সেটা বাড়লে হয়তো আমাদের বার্গেনিং ক্যাপাসিটিও বাড়বে। ইনডিরেক্টলি অপারেশনাল কস্ট বেড়ে যাচ্ছে, আপনার ওএনএম কস্ট বাড়ছে, মেইনটেনেন্স কস্ট বাড়ছে, স্পেয়ার পার্টসের কস্ট বাড়ছে, ফরেন কারেন্সি চলে যাচ্ছে, এই জায়গাগুলো আমাদের ডাউন টাইম বাড়ছে, এগুলো নিয়ে কিন্তু অ্যাড্রেস হওয়া দরকার। জ্বালানি খাত সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের অপব্যয় রোধে বিশেষ অডিটের কথা জানান বিইআরসি চেয়ারম্যান জালাল আহমেদ। গ্যাস সেক্টরে যে কোম্পানিগুলি আছে, এই প্রত্যেকটা কোম্পানির যে অডিট রিপোর্ট, প্রত্যেকটা কোম্পানির যে অ্যানুয়াল অডিট রিপোর্ট, দ্যাট শুড বি এক্সামিন থরোলি, যে তাদের যে ব্যয় যেটা আছে, ব্যয় কোনো অস্বাভাবিকতা আছে কিনা, কোথাও বাড়তি ব্যয় তারা দেখাচ্ছে কিনা, কারণ এই জিনিসটা আলটিমেটলি যাচ্ছে অন দ্য কনজিউমার। জ্বালানি খাতের ইতিবাচক পরিবর্তনে অংশীজনদের পরামর্শ চান তিনি। আসলে কনজিউমার জানতো না, এখন অন্ততটা জানতে পারতেছে। দ্যাট ইজ এ ফর্মুলা। এমআর আসাদ, মোহনা সংবাদ, ঢাকা। বকেয়া বেতনের দাবিতে গাজীপুরে আজও বিক্ষোভ করছেন পোশাক শ্রমিকরা। সকাল থেকে চন্দ্রা নবীনগর মহাসড়ক অবরোধ করেন বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্ক সহ আরও কয়েকটি গার্মেন্টসের শ্রমিকরা। এছাড়া কয়েকজন শ্রমিক সড়ক দুর্ঘটনায় আহত হলে আরও উত্তপ্ত হয়ে ওঠে জিরানি ও চক্রবর্তী এলাকা। এতে ভোগান্তিতে পড়েন এই রুটে চলাচলকারীরা। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সবশেষ 24 ঘন্টায় আরও 9 জনের মৃত্যু হয়েছে। এই নিয়ে চলতি বছর ডেঙ্গুতে 436 জনের মৃত্যু হল। একই সময় 1214 জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এখনো পর্যন্ত ডেঙ্গুতে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে 84,368 জন। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। স্বাস্থ্য অধিদপ্তর জানায়, সারা দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে 3,882 জন ডেঙ্গু রোগী ভর্তি আছেন, যার মধ্যে ঢাকায় 1,560 জন, বাকি 2,322 জন ঢাকার বাইরের বিভিন্ন বিভাগে। পিলখানা বিডিআর বিদ্রোহ সংগঠিত নৃশংস হত্যাকাণ্ডে শহীদ সেনা পরিবারের পুনর্বাসন, প্রহসনের বিচারের অভিযুক্ত বিডিআর সদস্যদের চাকরিতে পুনর্বহাল এবং কারাবন্দী বিডিআর সদস্যদের মুক্তির দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। সকালে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনায় এই দাবিনামা তুলে ধরেন তারা। আরও জানাচ্ছেন ওবায়দুল হক মারুফ।
2009 সালের 25 ও 26 ফেব্রুয়ারি বিডিআর বিদ্রোহের ঘটনায় ন্যায় বিচার বঞ্চিত হওয়ার অভিযোগে এ আলোচনা সভার আয়োজন করে 64 জেলার ভুক্তভোগী বিডিআর সদস্যরা। বিডিআর পরিবার ছাড়াও এতে অংশ নেন ভুক্তভোগী সাবেক সেনা কর্মকর্তা ও বিশিষ্টজনরা। আলোচনায় বিচার বিভাগীয় তদন্ত কমিটির মাধ্যমে প্রকৃত অপরাধীদের বিচার নিশ্চিত করা, নিরপরাধদের কারামুক্তি ও চাকরিতে পুনর্বহালের দাবি জানান ভুক্তভোগী ও পরিবারের সদস্যরা। আমাদের মতো এরকম ধ্বংস হয়ে যাওয়া সংসারগুলোকে একটু সুদৃষ্টি দিবেন। আমার চাকরি এবং আমার সকল বিডিআর ভাইদের যারা নির্দোষ তাদের সবার চাকরি ফিরে দেওয়ার জন্য আমি এই সবার কাছে আহ্বান করছি। পিলখানা হত্যাকাণ্ডের ঘটনা ও বিডিআরের সাফল্য তুলে ধরে বাহিনীর আগের নাম ফিরিয়ে দেওয়ার দাবি জানান সাবেক সেনা কর্মকর্তারা। 25 এবং 26 তারিখের হত্যাকাণ্ড ঘটিয়েছে স্বয়ং শেখ হাসিনা ভারতের নির্দেশে। মূল ঘটনা তদন্ত করেন, দেখেন এবং আমাদের যারা এফেক্টেড আছে তাদেরকে পুনরায় বহাল করার জন্য আমি এই সরকারের কাছে অনুরোধ জানাচ্ছি। অনুষ্ঠানে স্বাধীনতা যুদ্ধ ও পরবর্তীতে দেশ রক্ষায় এ বাহিনীর অবদান তুলে ধরেন অর্থনীতিবিদ অধ্যাপক মাহবুবুল্লাহ। এই বড়াইবাড়িতে বিরাটভাবে পরাজিত হয়েছিল ভারতের বিএসএফ বাহিনী। সত্যিকারের ষড়যন্ত্রকারী যারা, তাদেরকে যেন বিচারের আওতায় আনা হয়। বাহিনীকে দেশ রক্ষার অতন্দ্র প্রহরী উল্লেখ করে বিদ্রোহের ঘটনায় নিরপেক্ষ তদন্তও দাবি করেন তিনি। বিডিআররা ফার্স্ট লাইন অফ ডিফেন্স হিসেবে আক্রমণকারী বাহিনীকে প্রতিরোধ করবে। ওবায়দুল হক মারুফ, মোহনা সংবাদ, ঢাকা। আলাদিনের দৈত্য নয়, মার্সেলেই স্বপ্ন পূরণ হয়, এই স্লোগান দিয়ে সারা দেশে চলছে মার্সেলের ডিজিটাল ক্যাম্পেইনিং সিজন 21। এর আওতায় মার্সেল ফ্রিজ কিনে একটি প্রাইভেট কার উপহার পেয়েছেন ঢাকার উত্তরখানের আনিসুর রহমান। সম্প্রতি আনিসুরের হাতে গাড়ির চাবি হস্তান্তর করেন মার্সেলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর জনপ্রিয় চিত্রনায়ক আমিন খান। এই সময় উপস্থিত ছিলেন মার্সেলের হেড অফ বিজনেস মোহাম্মদ মতিউর রহমান সহ প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্মকর্তারা। দেশের বাইরের আরো খবর। ইউক্রেনকে লক্ষ্য করে প্রথমবারের মতো আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। ইউক্রেন এমন দাবি করলেও বিষয়টি নিয়ে এখনও মুখ খোলেনি মস্কো। অন্যদিকে রাশিয়ার যুদ্ধ কৌশল পাল্টানোর ফলে ইউক্রেনে বিতর্কিত অস্ত্র স্থলমাইন পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। কাজী শাহিনের ডেস্ক রিপোর্ট। রাশিয়ার অস্ট্রাকান অঞ্চল থেকে বৃহস্পতিবার ভোরে ইউক্রেনের উদ্দেশ্যে আন্তঃমহাদেশীয় মিসাইল ছোড়া হয়েছে বলে দাবি জানিয়েছে ইউক্রেন। দেশটির বিমান বাহিনী জানিয়েছে রাশিয়া তাদের দানিপ্রো অঞ্চলের দোকানপাট এবং গুরুত্বপূর্ণ অবকাঠামোকে লক্ষ্য করে এ হামলা চালায়। তবে এতে তাদের অবকাঠামো কেমন ক্ষতিগ্রস্ত হয়েছে সে বিষয়টি স্পষ্ট করেননি তারা। গত 2 দিনে রাশিয়ার কুর্স্ক অঞ্চলকে লক্ষ্য করে যুক্তরাষ্ট্রের এবং যুক্তরাজ্যের দূরপাল্লার মিসাইল ছুড়েছে ইউক্রেন। এই হামলার পরপরই ইউক্রেনকে লক্ষ্য করে আন্তঃমহাদেশীয় মিসাইল ছুড়ল মস্কো। বিশেষজ্ঞরা বলছেন যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা গ্রহণের পর রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ করার চেষ্টা করবেন। ফলে দুই পক্ষ শেষ মুহূর্তে নিজ নিজ অবস্থান শক্তিশালী করার চেষ্টা করছে। অন্যদিকে রাশিয়ার ইউক্রেনের সঙ্গে চলমান যুদ্ধ কৌশল পাল্টানোর ফলে ইউক্রেনে বিতর্কিত অস্ত্র স্থলমাইন পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। চাঞ্চল্যকর এমন তথ্য জানিয়েছে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী লয়েড অস্টিন। তার মতে যুদ্ধক্ষেত্রে ভারী অস্ত্রশস্ত্রে সজ্জিত গাড়িবহরের বদলে পদাতিক বাহিনীর নেতৃত্বে ইউক্রেনের ভেতরে অগ্রসর হচ্ছে রাশিয়া। এদিকে স্থলমাইন ব্যবহার করলে ইউক্রেনের বিরুদ্ধে জাতিসংঘের চুক্তি লঙ্ঘনের অভিযোগ উঠবে, এমন সতর্কতা জানিয়েছে নিউ ইয়র্ক ভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ। কাজী শাহরিন, মোহনা সংবাদ। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ও দেশটির সাবেক প্রতিরক্ষা মন্ত্রী ইয়ভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি। বিশ্বের 124টি দেশ এই আদালতের সদস্য। কোনো ব্যক্তির বিরুদ্ধে যদি আইসিসি গ্রেফতারি পরোয়ানা জারি করে তাহলে সদস্য রাষ্ট্রগুলোর দায়িত্ব তাদের দেশে যাওয়া অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করে আদালতের হাতে তুলে দেয়া। নেদারল্যান্ডস ইতোমধ্যে জানিয়েছে যুদ্ধাপরাধের অভিযোগে অভিযুক্ত নেতানিয়াহু ও তার সঙ্গী গ্যালান্ট যদি তাদের দেশে আসে তাহলে তাদের গ্রেফতার করা হবে।
আজিজুল হাকিম তামিমকে অধিনায়ক অনূর্ধ্ব-19 এশিয়া কাপের জন্য 14 সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি। চলতি মাসে সংযুক্ত আরব আমিরাতের ওয়ানডে ফরম্যাটে মাঠে গড়াতে যাচ্ছে এবারের আসর। গ্রুপ এ থেকে অংশ নেবে বাংলাদেশ। অন্যরা হলো শ্রীলঙ্কা, আফগানিস্তান ও নেপাল। এছাড়া বি গ্রুপে রয়েছে ভারত, পাকিস্তান, সংযুক্ত আরব আমিরাত ও জাপান। 29 নভেম্বর টুর্নামেন্টের উদ্বোধনী দিনেই আফগানিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে 1 ডিসেম্বর বাংলাদেশের প্রতিপক্ষ নেপাল। আর গ্রুপ পর্বের শেষ ম্যাচে 3 ডিসেম্বর টাইগার যুবারা মুখোমুখি হবে লঙ্কানদের। জাতীয় ক্রিকেট লিগে আচরণবিধি ভঙ্গে 2 ম্যাচের নিষেধাজ্ঞায় পড়েছেন আকবর আলী। এতে চলতি আসর শেষ হয়ে গেল রংপুর বিভাগের এই অধিনায়কের। চলমান এনসিএল-এ প্রথম রাউন্ডে ম্যাচের ঘটনা। শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে বরিশালের বিপক্ষে আম্পায়ারের একটি সিদ্ধান্ত মেনে নিতে পারেননি রংপুরের অধিনায়ক আকবর। ক্ষুব্ধ হয়ে আম্পায়ারের সঙ্গে করেন অসদাচরণ। এরপর আউট হয়ে করেন আরও গুরুতর অপরাধ, ব্যাট দিয়ে ভাঙেন চেয়ার। তাতে তার বিরুদ্ধে আচরণবিধি লেভেল 2 ভঙ্গ করার অভিযোগ এনে 2 ম্যাচের নিষেধাজ্ঞা দেওয়া হয়। শেষ করব সংবাদ, তবে যাবার আগে শিরোনামগুলো আরও একবার। সাবেক সচিব নাসির উদ্দিনকে সিইসি করে নির্বাচন কমিশন গঠন, আরও 4 কমিশনার নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন। জুলাই অভ্যুত্থানের মাধ্যমে পাওয়া নতুন বাংলাদেশ পুনর্গঠনে সরকার অঙ্গীকারবদ্ধ। সশস্ত্র বাহিনী দিবসের সংবর্ধনা অনুষ্ঠানে ডক্টর ইউনূস। ব্যাটারি চালিত রিকশা বন্ধের প্রতিবাদে দিনভর অচল মহাখালী, সড়ক ও রেল যোগাযোগ বন্ধ। আইন শৃঙ্খলা বাহিনীর বাধায় উত্তেজনা। এবং মূল্য নির্ধারণ কাঠামো সংস্কার হলে জ্বালানি মূল্য কমানো সম্ভব বলছে সিপিডি। বিশেষ অডিটের মাধ্যমে ব্যয় সাশ্রয়ের পরিকল্পনা বিইআরসি। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ রাত 12:30টায়। এছাড়া মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবেও। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।